হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। এনআইএস ডিএলএড নিয়ে কিছু ইম্পর্টেন্ট আপডেট আছে। প্রথম আপডেটটা হলো এনআইএস ডিএলএড যা 2025 টিচার রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না তাই নিয়ে একটা কলকাতা হাইকোর্টে মামলা করানো হয়েছে। সেই লাস্ট হিয়ারিং সেই মামলাটা হয়েছে 22/12/2025। তার অর্ডার কপিটা 22 তারিখে যে অর্ডারটা দিয়েছে কলকাতা হাইকোর্ট, সেই অর্ডার কপিটা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করানো হয়ে গেছে, যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তার সাথে সাথে 2022 টিচার রিক্রুটমেন্টে যে এনআইএস ডিএলএডরা অংশগ্রহণ করেছে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে যা সমস্যা আছে তাই জন্য ওরা একটা আলাদা করে মামলা করেছে। সেই কেসের লাস্ট হিয়ারিংটা হয়েছে 19/12/2025, আর এই কেসে অর্ডার কপিটা অলরেডি কলকাতা হাইকোর্টে অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করানো হয়ে গেছে। তার সাথে সাথে কালকে মানে 24/12/2025-এ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড একটা নোটিশ ইস্যু করিয়েছে, আর এটা জানিয়ে দিয়েছে কি ইংলিশ মিডিয়াম স্কুল জন্য যে ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করেছে ওদের ইন্টারভিউ ডেটটা 30/12/2025 অ্যান্ড 31/12/2025-এ সেই দিনই হবে। আর কী কী ডকুমেন্টটা নিয়ে যেতে হবে সেই ডকুমেন্টগুলোর লিস্টটাও এখানে দিয়ে দিয়েছে। এইটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এনআইএস ডিএলএডদের কী ডকুমেন্টটা নিয়ে যেতে হবে যখন এই 30 আর 31 তারিখের ডকুমেন্ট ভেরিফিকেশান আর ইন্টারভিউ সময়। তার সাথে সাথে একটাই অনেকে মনে একটাও প্রশ্ন আছে কি এনআইএস ডিএলএডরা কি এলিজিবল আছে এই ইন্টারভিউর জন্য। সমস্ত কিছু ম্যাটারটা নিয়ে আপনাদের সাথে এই ভিডিওটা আলোচনা করব। আগে এই 22 তারিখে যা লাস্ট হিয়ারিং হয়েছে সেই অর্ডার কপিটা কী আছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমি একটা শর্টেই ভিডিওটা করছি কারণ এখানে 4-5 পাতায় একটা অর্ডারটা আপলোড করানো হয়েছে, তো পুরোটা আমাদের খুব দরকার নেই। যা মেন পয়েন্টগুলোটা আছে সেইটা আমি জানিয়ে দিচ্ছি। লাস্ট হিয়ারিংয়ে 1 ঘন্টা 40 মিনিটে কলকাতা হাইকোর্টে এনআইএস ডিএলএড 2025 মামলাটা হিয়ারিং হয়েছে। আশা করি আপনারা সেই ভিডিওটা দেখে নিয়েছেন। এই অর্ডার কপিতে কী উল্লেখ আছে সেইটাকে জানানোর আগে আমি একটা ছোট্ট পয়েন্ট, আমার যা একটা খুব আমি কষ্ট পেয়েছি সেই হেডিংটা দেখে, সেইটা আমি আপনাদেরকে জানাচ্ছি। যখন কলকাতা হাইকোর্টে কেস হয়েছে নিশ্চিত আছে কি একটা পার্টি জিতবে একটা পার্টি হেরে যাবে, কিন্তু যেরকম ওয়ার্ডটা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অ্যাডভোকেট এনআইএস ডিএলএডদের ক্যান্ডিডেট জন্য ইউজ করছে সেইটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল নয়। উনি ডাইরেক্টলি বলছে কি এনআইএস থেকে যারা ডিএলএড করেছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা ফ্রড আছে। ফ্রড ওয়ার্ডটা উনি কী করে ইউজ করতে পারে? উনি একটা ডাইরেক্টলি নাহলে ইনডাইরেক্টলি একটা গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ যিনি কলকাতা হাইকোর্টে এনআইএস ডিএলএড বিরুদ্ধে লড়াই লড়ছে। ঠিক আছে, এটা একটা পক্ষ জিতবে একটা পক্ষ পরে হেরে যাবে, সেটা আমি কিছু তার উপর আমি যাচ্ছি না, কিন্তু উনি তো একটা গভর্নমেন্ট অ্যাডভোকেট। অনেকে এটাও বলতে পারে উনি তো ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের অ্যাডভোকেট, আর ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড একটা অটোনমাস বডি, কিন্তু যত অটোনমাস বডি হোক তার উপর একটা গভর্নমেন্ট কন্ট্রোল নিশ্চয়ই থাকে। আপনাদেরও জানা আছে আমারও জানা আছে কারা ফ্রড আছে। উনি ডাইরেক্টলি বলে দিয়েছে কি যারা এনআইএস থেকে ডিএলএড করেছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ফ্রড করেছে। এটা কি কোনো দিন হতে পারে? আমরা কি এমনি তারপর উনি এটাও বলেছে কি ভুলভাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা লিখে এরা ভর্তি হয়ে গেছে। এইটা কি কোনো দিন সম্ভব হতে পারে? আমাদের পুরোপুরি ভেরিফিকেশান হয়েছে, তারপরে স্টেট কোঅর্ডিনেটর আমাদেরকে ভেরিফাই করেছে, প্রিন্সিপাল ভেরিফাই করেছে, ইউডাইস থেকে আমাদের ডেটাটা নেওয়া হচ্ছে, পুরো একটা সিস্টেমেটিক প্রসেস ছিল। এই এনআইএস থেকে ডিএলএড যখন করানো হয়েছিল কত মিটিং হয়েছে স্টেট গভর্নমেন্ট সাথে, একটা পুরোপুরি পার্লামেন্ট থেকে একটা বিল পাস করানো হয়েছে, তারপরে এই কোর্সটা করানো হয়েছে। আজকে 7-8 বছর পরে সেই গভর্নমেন্টটা যখন 7-8 বছর পরে যখন এই কোর্সটা স্টার্টিং হয়েছিল সেই সময় তো উনি কোনোভাবে এইসব ডকুমেন্টটা চাওয়ালো না। আর আজকে সেম গভর্নমেন্ট, কারণ 2017-19 এই টিএমসি গভর্নমেন্টটা ছিল আর আজকেও ওই টিএমসি গভর্নমেন্টটা ছিল, সেই সময় ওনাদের কোনো অবজেকশন ছিল না। এর আগেও অনেক রিক্রুটমেন্ট প্রসেসটা হয়েছে যেখানে এনআইএস ডিএলএডদেরকে নেওয়া হয়েছে, কিন্তু আজকে কী করে উনি আমাদের প্রত্যেকটা আমি 100% এনআইএস ডিএলএডকে উনি বলি না আমি জানি, কিন্তু উনি তো যেরকম একটা র্যান্ডমলি বলেছে এটা একটা ফ্রড আছে। এই ওয়ার্ডটা আমি পার্সোনালিভাবে এটা ঠিক নয়, কারণ এই ফ্রড ওয়ার্ডটা তো হতে পারে অনেক মানুষ কোন স্কুলটা রিকগনাইজ আছে কোন স্কুলটা রিকগনাইজ নয়, টেট পাস কি কম্পালসারি ছিল কি কম্পালসারি ছিল না, সেটা অনেক ক্যান্ডিডেট যারা এনআইএস থেকে ডিএলএড করেছে ওদেরকে জানেই ছিল না কি এই সব ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে। কারণ প্রাইভেট স্কুলেতে এমনি গিয়ে যখন ভ্যাকেন্সিটা ফাঁকা থাকলে একটা নর্মাল ইন্টারভিউ হয়, তারপর ওরা চাকরি পেয়ে যায়। 2000, 1500, 2000 জন্য যারা চাকরি পায় ওদের স্যালারিটা তো খুব বেশি না, 1500 টাকা 2000 টাকা ওদের স্যালারি।
তাহলে এই সব ক্রাইটেরিয়া তো ম্যাক্সিমাম আমি বলতে পারবো 90% ক্যান্ডিডেটদের জানিয়ে ছিল না কি স্কুলকে রিকগনাইজ হতে হবে, টেট পাস করতে হবে। যদি সেই সব ডকুমেন্টটা সিরিয়াসলি নেসেসারি ছিল তো 2017 সালে যখন এনআইএস থেকে যারা ফর্ম ফিল আপ করেছিল ডিএলএড জন্য, সেই সময় ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে নোটিশ ইস্যু করে জানানো উচিত ছিল কি যারা যারা এই এনআইএস থেকে ডিএলএড করছে তাদেরকে এই সব ডকুমেন্টটা মিনিমাম কোয়ালিফিকেশানটা রাখতে হবে, তারপরেই ওরা এই কোর্সটা করতে পারবে। কিন্তু 2017 সালে তো কোনো অবজেকশন ছিল না গভর্নমেন্টকে। আজকে 2025-এ কেন এত বেশি অবজেকশনটা হচ্ছে? আর তার সাথে সাথে একটা ফ্রড, মানে ফ্রড ওয়ার্ডটা ইউজ করানো হচ্ছে এনআইএস ডিএলএডদের জন্য। যাই হোক, গভর্নমেন্ট ভেবে নিয়েছে কি আমরা অন্য স্টেট অন্য কান্ট্রি থেকে এসেছি, তাই জন্য যা মানে ইচ্ছা হচ্ছে সেইটা বলে দিচ্ছে। গভর্নমেন্টকে এইটাও ভাবা উচিত আমরাও ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমরাও ওয়েস্ট বেঙ্গল সিটিজেন, আমরা অন্য জায়গা থেকে এখানে এসে যায়নি, এইটাও একটু ভাবতে হবে গভর্নমেন্টকে। যাই হোক, ইলেকশন সময় কী হবে সেইটা তো জানা নেই, কিন্তু এখানে আপনার আগে আপনার অর্ডার কপিটা কী আছে আমি একটু শর্ট করে দিচ্ছি। এখানে প্রথম পয়েন্টটা আপনাদের যদি হেয়ারিংটা দেখেছে সেখানে যখন সব্যসাচী দত্ত স্যার আমাদের পক্ষে দাঁড়িয়ে প্রথম আর্গুমেন্টটা রেখেছেন, উনি বলেছেন কি যে ক্যান ফাইলটা করানো হচ্ছে তাদের কোনো এই কেস থেকে কোনো রিলেশন নেই। কিন্তু পরে যখন রেগুলার ডিএলএডরা নিজে পয়েন্টটাকে রেখেছে কি আমরাও 2025-এ অংশগ্রহণ করেছি, আমরাও একটা অ্যাপ্লিকেন্ট আছি, তাই জন্য আমরা এই কেস থেকে এফেক্টেড হতে পারবো। তারপরে ওরা টেট মেন টপিকটা যা টেট আর এনওসি আছে, বোর্ড আর রেগুলার ডিএলএডদের মধ্যে আপনারা হেয়ারিংয়ে দেখিয়ে নিয়েছি কি ভালো একটা জোট হয়েছে, যেখানে রেগুলার ডিএলএডরা পুরোপুরি টেট ম্যাটারটাকে নিয়ে ফোকাস করছে আর প্রাইমারি বোর্ড পুরোপুরি এনওসি ম্যাটারটাকে নিয়ে ফোকাস করছে, আর একটু আমি বলতে পারবো স্যালারি স্লিপটা নিয়ে ফোকাস করতে। যাই হোক, টেটে যখন পুরো আর্গুমেন্টটা রেখে দিয়েছে অলরেডি রেগুলার ডিএলএডটা, তারপরে জাজ সাহেব পুরো আর্গুমেন্টটা দেখে উনি এইটাই অর্ডার পাস করেছে। পুরো মেন যা পয়েন্টগুলোটা আছে, এর মধ্যে অনেক এমনি পয়েন্ট আছে যেটা জানার দরকার নেই। তাহলে যে রেগুলার ডিএলএডটা যে ক্যান ফাইলটা করেছিল ওদেরকে সেই ক্যানগুলোটা অ্যালাউ করানো হয়ে গেছে, মানে ওরা একটা রেসপন্ডেন্ট হিসাবে এই কেসে অ্যাড অলরেডি হয়ে গেছে, যেটাকে সব্যসাচী দত্ত আগে রিকোয়েস্ট করেছিল কি ওরা এই কেস থেকে ওদের কোনো রিলেশন নেই, কিন্তু সেই পয়েন্টগুলোটাকে কোর্ট কনসিডার করেনি। কিন্তু এইটা এক্সপেক্টেড ছিল, কারণ ওরাও তো এই 2025 টিচার রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেছে, তো নেসেসারি আছে কি ওদেরও এইটা মানে এই কেস থেকে ওরা এফেক্টেড আছে, সেইটা একটা সিম্পল অর্ডার ছিল। কিন্তু এই মেন পয়েন্টটা এইটাই হলো কি ওদেরকে টিচার রিক্রুটমেন্ট থেকে অ্যালাউ করা, টিচার রিক্রুটমেন্ট বলছি সরি, এই কেস থেকে ক্যান ফাইল যারা করেছিল রেগুলার ডিএলএডদের ওদেরকে অ্যালাউ করানো হয়েছে। তারপরে কৌশিক দাসের যে মামলাটা করানো হয়েছিল 19/12/2025-এ, সে হেয়ারিংটা আপনারা দেখেছেন, অনেক কিছু মিস্টেক ছিল, যেমনি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডকে সেই কেসে পার্টি করানো হয়েছিল না। তারপরে জজ সাহেব দেখে নিজেই অর্ডার দিয়েছিল কি এদেরকে তো ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডকে পার্টি করানো উচিত। তারপরে অর্ডারটাই সেই 3 নম্বর পয়েন্টে সেইটাই লেখা আছে, যা মেন পয়েন্টটা সেইটাই আমি বলছি কি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডকে পার্টি করতে হবে। তারপরে এই মামলাটা নেক্সট হেয়ারিংটা 9 জানুয়ারি 2024, আর 2025 যা টিচার রিক্রুটমেন্টের মামলাটা হচ্ছে সেই হেয়ারিংটাও 9 জানুয়ারি 2025, মানে দুটোই কেস এনআইএস ডিএলএড 2022 2025 দুটোই কেস 9 জানুয়ারি 2025-এ হেয়ারিং জন্য অলরেডি লিস্টিং হয়ে গেছে কলকাতা হাইকোর্টে। তার মানেটা হলো 2022 যদি কেসটা জিতে গেলে 2025-দের কোনো সমস্যা হবে না, যদি 2025-রা কেসটা জিতে গেলে 2022-এর অটোমেটিক মামলাটা শেষ হয়ে যাবে, মানে 2022 2025 অ্যাট প্রেজেন্ট একটাই প্ল্যাটফর্মে চলে এসেছে, মানে দুটোই কেস ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়েই হয়ে গেছে। কিন্তু 2025-এ যারা অংশগ্রহণ করতে গিয়েছিল তাদের একটাই রিকোয়েস্ট হলো যে আমাদেরকে অংশগ্রহণ করা দেওয়া হোক, পরে যে ডকুমেন্ট ভেরিফিকেশনে যা সমস্যা হচ্ছে সেটা পরে দেখা যাবে। কিন্তু প্রাইমারি বোর্ড আর রেগুলার ডিএলএডরা ডকুমেন্ট ভেরিফিকেশনে অনেক পয়েন্টটা তুলে দিয়েছে, তাই জন্য দুটোই কেস অলমোস্ট সিমিলার হয়ে গেছে। দেখা যাক 9 তারিখে এনআইএস ডিএলএডের ভবিষ্যৎটা কী হতে পারে। এর মাঝখানে প্রাইমারি বোর্ড 24 তারিখে একটা নোটিশ ইস্যু করে দিয়েছে ইন্টারভিউ জন্যে। এর আগেও প্রাইমারি বোর্ড যখন পূজা ভ্যাকেশন ছিল তার একদিন আগে নোটিশ ইস্যু করে কত নম্বরে ভ্যাকেন্সি আর প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট জন্য একটা নোটিশ ঠিক পূজা আগে ইস্যু করিয়েছিল। সেরকমই আজকেও, মানে এখানে কমনটা কি পূজা পরে, মানে যেদিন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড নোটিফিকেশানটা ইস্যু করেছে তারপরে পুরোপুরি দুর্গা পূজা ভ্যাকেশন ছিল, মানে কোর্টগুলোটা বন্ধ ছিল। তারপরে
অনেক কিছু কেস ফেস ছিল, যেমনি 2022-তে টিচার রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়নি, যা তার মধ্যে 20-22 আছে, এনআইএস ডিলেড আছে। তারা সেই সময় কোর্টগুলোটা বন্ধ ছিল, তাই জন্য খুব কেউ কেস করতে পারলো না। সেম প্যাটার্নটা আবার প্রাইমারি বোর্ড ফলো করেছে। কাল থেকে বলছি আমি 25 তারিখ মানে আজ থেকে পুরোপুরি এক সপ্তাহ মানে 31 ডিসেম্বর অবধি আপনার কোর্টগুলোটা বন্ধ আছে। তারা এই মাঝখানে যদি কোনো নোটিশটা ইস্যু করে গেলে সেইটা কোনোভাবে কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করতে পারবে না। 1 তারিখে যখন কোর্টটা খুলবে তার আগে এই ইন্টারভিউ প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, মানে ইংলিশ মিডিয়াম স্কুল জন্য যা ইন্টারভিউ প্রসেসটা 2 দিন মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপরে 1 তারিখে যখন কোর্ট খুলবে, যদি কারো কোনো আপত্তি থাকলেও ওরা কোর্টে গিয়ে নিজে সমস্যাটা জানাতে পারবে না। নিশ্চয়ই এখানে স্পেশাল বেঞ্চ থাকবে, কিন্তু সেই স্পেশাল বেঞ্চে সেই কেসটাকে কিন্তু ওঠানো সম্ভব আছে, কারণ হাতের টাইম নেই। তারপরে অলরেডি মামলাটা 9 তারিখে লিস্টিং আছে, সেইটা পরে দেখা যাবে। তো প্রাইমারি বোর্ড একটা খুব শার্পলি একটা প্যাটার্নটাকে ফলো করছে, যখন কোনো ভ্যাকেশনটা চলে আসে তার আগে ঠিক একদিন আগে একটা নোটিশ এমনি ইস্যু করছে, যেটাকে কোনোভাবে কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না। তো যাই হোক, এখানে অনেক 17টা ডকুমেন্ট চাওয়া হয়েছে। তার বেসিক্যালি এই যা ডকুমেন্ট এখানে আছে প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা ফর্ম ফিল আপ করেছে প্রত্যেক পাশেই আছে। তার সাথে সাথে এনআইএস ডিলেটেড ক্যান্ডিডেট মধ্যে কিছু একটা কনফিউশন আছে কি ওরা এই ফর্ম ফিল আপটা করতে মানে এই ইন্টারভিউতে বসতে পারবে কি পারবে না। যদি আপনারা এর আগে যা প্রভিশনাল অ্যাডভার্টিজমেন্ট এসেছিলো মানে দুর্গাপুজো, ঠিক আছে, সেখানে কিছু ক্রাইটেরিয়াটা মেনশন ছিল, যেখানে যা 3-4টে ক্রাইটেরিয়া ছিল সেখানে ছিল 2 ইয়ার ডিএলএড অ্যান্ড 50% মার্কস ইন এইচএস। অনেক আর আলাদা আলাদা ছিল, কিন্তু এই কথাটা ওখানে লেখা ছিল। কিন্তু এখন যখন কালকে এই নোটিশটা এসেছে সেখানে কি লেখা আছে, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ 2 ইয়ার ডিএলএড অর ডিএড স্পেশাল এডুকেশন, 4 ইয়ার ডিএলএড অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। এর আগে নোটিশে এই ওয়ার্ডটা লেখা ছিল না, তাই জন্য অনেক এনআইএস ডিএলএডরা কনফিউজ হয়ে গিয়েছিলো কি আমরা ফর্ম ফিল আপটা করতে পারবো কি পারবো না, কারণটা সেই নোটিশে ইকুইভ্যালেন্ট ওয়ার্ডটা মেনশন ছিল না। এরপরে যা সুপ্রিম কোর্টে যদি আমি জাজমেন্টটা বের করি, এনআইএস ডিএলএড রিলেটেড যা দুটো মেনলি জাজমেন্টটা দেওয়া হয়েছে, একটা হলো বিশ্বনাথ স্যারের কেসে আর একটা হলো কৌশিক দাসের কেসে। দুটোই জাজমেন্টে যা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্টগুলোটা আছে সেটা আমি আগে রিড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইট ইজ ক্লিয়ার দ্যাট অনলি সাচ অফ দ্য টিচার হু ওয়ার ইন সার্ভিস অ্যাজ অন 10 August 2017 but who had not acquired the minimum qualification till then could have availed of one-time scheme and section by the NCT recognition order dated by September 2019. Having availed the one-time scheme, such of the teacher, even though they only undertook 18-month DLED program through NIS, they should be considered at par with a 2 year ডিএলএড। এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে কি এনআইএস ডিএলএড নিশ্চয়ই একটা 18 মান্থ কোর্স আছে, কিন্তু যা দুটো কন্ডিশন যদি ফুলফিলটা করলে 10 আগস্ট 2017 আগে যদি ওরা ইন সার্ভিসে ছিল তাদের ওদের ডিগ্রিটা পুরোপুরি 2 বছর ইকুইভ্যালেন্টই আমরা মানতে হবে। সেইটা সুপ্রিম কোর্টে একটা কৌশিক দাসের মামলা রায় ছিল, তারপরে একটা বিশ্বনাথ স্যারের মামলাটাও রায় মানে কেস হয়ে যা রায়টা দেওয়া ছিল সেইটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে মেন পয়েন্টটা আমি শুধু বলছি 10 August 2000 and who acquired the qualification DLED by way of the 18-month program through NIS prior to 1st April 2019 is a valid diploma holder and at par with any other teacher who had completed the 2-year DLED program। যেখানে মানে বিশ্বনাথ স্যারও এই মামলাটা পরিষ্কারভাবে জানানো হয়েছে কি এনআইএস ডিএলএড যারা 18 মাসে এই কোর্সটা করেছে ওদের ডিগ্রিটা পুরোপুরি 2 ইয়ার ইকুইভ্যালেন্টই আছে। তো আপনারা ওখানে যান, নিজের ডকুমেন্ট ভেরিফিকেশনটা যা যা এখানে ডকুমেন্টটা চাওয়া হয়েছে সেইটা নিয়ে যান। তার সাথে সাথে আপনারা আমি যা পার্সোনালি বলছি এই দুটো যা জাজমেন্টটা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে সেই পুরো জাজমেন্টগুলোটা আমি নিজের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিচ্ছি। আপনারা এই জাজমেন্টগুলোটা প্রিন্ট আউটটা করে নেবেন। আর পয়েন্ট নাম্বার 28 মূল মামলাটা এটা কৌশিক দাসের কেস, কারণ কৌশিক দাস কেসটা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে করানো হয়েছে। তাহলে এই অর্ডার কপিটা প্রিন্ট আউটটা নিয়ে যাবেন, যেখানে 28 নম্বর পয়েন্টে আমাদের ডিগ্রিটা 2 ইয়ার ইকুইভ্যালেন্ট অলরেডি জানানো হয়েছে বলা হয়েছে অর্ডারে। তাহলে এই অর্ডার কপিটা নিয়ে যাবেন, তার সাথে সাথে আপনাদের
জয়নিং লেটার যে স্কুলে আপনি 2017 আগে অ্যাজ আ টিচার কাজ করছেন সেইটা, আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা নিয়ে যাবেন। কিন্তু এখানে এমনি কিছু লেখা নেই কি আমাদেরকে জয়নিং লেটার আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে, কিন্তু সেফটি রিজন জন্য আপনারা সেইটাকে নিয়ে যাবেন, কিন্তু সেটা আপনারা আলাদা করে রাখবেন। বেসিক্যালি এই 17টা ডকুমেন্ট আপনারা একটা ফাইলে করে রাখবেন। যখন ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে সেই আপনারা এখানে যা 17 ডকুমেন্টটা ইস্যু মানে মেনশন আছে সেইটা ওখানে দিয়ে আমাদেরকে শো করতে হবে। আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, জয়নিং লেটার আর এই আপনাদের জাজমেন্টগুলোটা আপনারা আলাদা করে রাখবেন। যদি ওখানে কোনো কোশ্চেনটা অ্যারাইজ হলে তারপরে সেই ডকুমেন্টটা আপনারা ওখানে দেখিয়ে দেবেন, আগে সেই ডকুমেন্টটা ওখানে দেখিয়ে দিতে হবে না। আমি বারবার বারণ করছি, যে ডকুমেন্টটা এখানে চাওয়া হয়েছে সেই ডকুমেন্টটাও আপনারা ওখানে দিন, অন্য কোনো ডকুমেন্টটা দিবে না। কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর জয়নিং লেটার আর এই জাজমেন্ট কপিগুলোটা আপনারা নিজে ব্যাগেই রাখবেন, দরকার পড়লে সেইটা আপনারা ওখানে শো করবেন, নাহলে ওখানে শো করার কোনো দরকার নেই। যদি ওখান থেকে এনআইএস ডিলেটদেরকে বলে দেবে সার্টিফিকেটটা দেখে কি না আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশানটা হতে পারে না, তাহলে নিশ্চয়ই এটা একটা সুপ্রিম কোর্ট যা অর্ডার দিয়েছে সেইটাকে ফলো করছে না প্রাইমারি বোর্ড, আর সেই অফিসারটা ডাইরেক্টলি নাহলে ইনডাইরেক্টলি এইটা হয়ে যাবে একটা কন্টেম্প অফ কোর্ট কেস। কারণ সুপ্রিম কোর্ট অর্ডারে যেখানে মেনশন করিয়েই দিয়েছে কি এনআইএস ডিলেট ডিগ্রিটা পুরোপুরি 2 ইয়ার ইকুইভ্যালেন্ট আছে, তা কেন এনআইএস ডিলেটদেরকে বাদ দেওয়া যাবে। নিশ্চিত এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে কিছু জাজমেন্টে উল্লেখ আছে, কিন্তু দরকার পড়লে সেই ডকুমেন্টটা অ্যাট প্রেজেন্ট যে ডকুমেন্টটার জন্য নোটিশ দেওয়া আছে সেই ডকুমেন্টটা আমরা দিয়ে ভেরিফিকেশানটা করব। পরে যখন কলকাতা হাইকোর্টে অলরেডি ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়ে কেস চলছে, সুপ্রিম কোর্টেও একটা কেস ফাইল করানো হয়ে অলরেডি ফাইল করানি আছে, আপনাদের জানা আছে কলকাতা ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়ে। পরে যখন অর্ডারটা যে আসবে কলকাতা হাইকোর্টে হোক না হলে সুপ্রিম কোর্টে, সেরকম সেইটাকে ফলো সবাই করবে, প্রাইমারি বোর্ড হোক এনআইএস ডিল হোক। কিন্তু অ্যাট প্রেজেন্ট যতদিন ওই কেসটা চলছে যা যা ডকুমেন্ট এখানে চাওয়া আছে সেইটা আমাদের পাশে আছে এনআইএস ডিলেটদের পাশে আছে, তাহলে এই সব ডকুমেন্টগুলোটা আপনারা নিয়ে যান। ওখানে আপনারা অ্যাটলিস্ট ইন্টারভিউ যেখানে এই ডকুমেন্ট ভেরিফিকেশান ডেস্ক আছে সেখানে অবধি আপনারা 100% সবাই যান। এখানে মন ছোটো করে বাড়িতে বসে গেলে কাজটা হবে না, আপনারা ওখানে যান, কী মামলা হচ্ছে, আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশানটা আর ইন্টারভিউটা হচ্ছে কি হচ্ছে না সেটা আগে আপনারা গিয়ে দেখুন। আমি আশা করছি প্রাইমারি বোর্ড বাদ দেবে না, কারণ এখানে সুপ্রিম কোর্টের অর্ডারই আছে। আর ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে এখানে কোনো ফাইনাল জাজমেন্টটা আসেনি, কলকাতা হাইকোর্ট হোক নাহলে সুপ্রিম কোর্টে সেই মামলাটা অলরেডি চলছে। আর যারা 2022-এ অংশগ্রহণ করেছে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা অলরেডি হয়ে গেছে ম্যাক্সিমাম কি 100%-এর ডকুমেন্ট ভেরিফিকেশনটা হয়ে গেছে, তাদেরকে তো এখনই অবধি ওরা বাদ দিইনি, তাহলে কোন গ্রাউন্ডে 2025-এ এনআইএস ডিলেটদেরকে ওরা বাদ দেবে। তো আপনারা সবাই যান, যে এই ডকুমেন্টগুলোটা রেডি রাখুন, পরে কি হবে সেটা পরে দেখা যাবে, আগে আপনারা ইন্টারভিউটা দিয়ে আসুন। পরে আশা করছি আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যারা পিটিশনার হয়নি আপনাদেরকে পরবর্তীকালে যদি এই মামলাটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অবধি যদি চলে গেলে আর মাঝখানে রিকমেন্ড প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে সেই সময় ম্যাক্সিমাম পসিবিলিটি আছে কি যারা পিটিশনে ছিল তারাই লাভ পেতে পারে, যেমনি 2022 টিচার রিকমেন্ডেই হয়েছে। এনআইএস ডিলেটদেরকে আগে 2022 টিচার রিকমেন্ড থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে, তারপরে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে কি যারা 1253 না 52 এমনি পিটিশনার আছে, 1253 না হলে 1252 এমনি পিটিশনার যারা সুপ্রিম কোর্টে মেন পিটিশনার ছিল তাদেরকে রিকমেন্ড প্রসেসে আবার নিতে হবে। পরে ওদেরকে আলাদা করে একটা কলকাতা হাইকোর্ট থেকে জাজমেন্ট নিয়েছিল, সব এনআইএস ডিলেটদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা হয়েছে। কিন্তু চাকরি শুধু ওই সুপ্রিম কোর্টে যারা পিটিশনার ছিল তারাই পাবে, এমনি কিছু একটা অর্ডার ছিল, সে ঠিকটা আমি জানি না। কিন্তু অ্যাট প্রেজেন্ট আমার বলার যা উদ্দেশ্য আছে কি আপনারা যা অনগোয়িং প্রসেস 2025-এ চলছে সেখানে অলরেডি ডকুমেন্ট ভেরিফিকেশন, তার সাথে সাথে এই কী নাম ছিল শঙ্করাসন বর্মনের এই কেসে আপনারা পিটিশনারটা হয়ে যান। কারণ অনেকবার আমরা এমনি দেখেছি কি স্পেশালি পিটিশনার পক্ষেই জাজমেন্টটা দেওয়া হয়। তো যদি এমনি কিছু চলে আসলে মানে আপনাদের রিগ্রেটটা হবে না কি আমাদের সব কিছু জানিয়েছিল তারপরেও আমরা পিটিশনারটা হয়নি, তাই জন্য আমরা আজকে চাকরি পেলাম না। পরে এটা আমি 100% বলছি না কি পিটিশনার এনআইএস ডিলেট পক্ষেই জাজমেন্ট আসবে, কারণটা বোর্ড যে পয়েন্টগুলোটা তুলেছে সেটা একটা ভ্যালিড পয়েন্ট, কিন্তু সেখানেও অনেক লুপ হোল আছে, যেমনি টেট পরীক্ষা এখানে কেউ আমাকে শেয়ার করেছে, আমি জানি না কারা শেয়ার করেছে সেই জেপিজি ফাইলটা, আমি মনে হচ্ছে যেখানে মিনিমাম কোয়ালিফিকেশান ওয়ার্ডটা একটা মেনশন ছিল, যেখানে টেটটা নেসেসারি ছিল,
মানে প্রত্যেকটা প্রাইভেট স্কুল হোক নাহলে গভর্নমেন্ট স্কুল হোক 2010 আরটি অ্যাক্ট হিসাবে টেটটা কম্পালসারি ছিল, কিন্তু সেই আরটি অ্যাক্টে এইটাও মেনশন ছিল কি প্রত্যেক বছর রাজ্য সরকারকে অ্যাটলিস্ট ওয়ান টাইম টেট পরীক্ষাটাই নিতে হবে। আমাদের রাজ্যে কি এইটা হয়েছে 2014 থেকে 2022 অবধি যদি আমি পুরো ক্যালকুলেট করি 2021 অবধি, তো মাত্র 2014 সালে কমপ্লিট টেট পরীক্ষাটা হয়েছে। তারপরে যা একটা অন্য টেট পরীক্ষা যা 2017 সালে না কোন বছর হয়েছিল সেটা আমার ঠিক জানা নেই, তার রেজাল্টটা বেরিয়েছিল 2022-এ। মানে এই 7-8 বছরের মধ্যে মাত্র ওয়ান টাইমে টেট পরীক্ষাটা হয়েছে। তাহলে কি করে এনআইএস ক্যান্ডিডেটরা টেট পাস করবে? ওরা তো স্টেট গভর্নমেন্টের টেট পরীক্ষাইটা প্রত্যেক বছর নিচ্ছে না। তো অনেক কিছু ওখানে লুপ হোল আছে, এনওসি থেকে এনওসি যা ম্যাটারটা আছে সেখানেও লুপ হোলটা আছে। সেটা কোর্টে যখন মামলাটা উঠবে 9 তারিখে, সেটা আশা করছি যারা এই কেসটা দেখছে ওরা ঠিকঠাক করে কাউন্টারটা করবে। এর মাঝখানে কোনো নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। টেলিগ্রাম লিঙ্কে আমি ওই পুরো জাজমেন্ট কপিটা দিয়ে টেলিগ্রামে আমি শেয়ার করে দেবো কৌশিক দাসের মামলাটা, আর টেলিগ্রাম লিঙ্কটা আমি নিজে এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা গিয়ে এই অর্ডার কপিটাকে ডাউনলোড করে রাখুন। এই ভিডিওটাকে প্রত্যেকটা এনআইএস ডেলি গ্রুপে শেয়ার করুন, কারণ অনেক এনআইএস ডেলিটা পুরোপুরি কনফিউজ আছে। আপনাদেরও একটা দায়িত্ব আছে কি প্রত্যেকটা এনআইএস ডেলি ক্যান্ডিডেটদেরকে হেল্প করানোর জন্য। তো আশা করছি ভিডিওটা আপনাদেরকে ইনফরমেটিভ লেগেছে। মাঝখানে কোনো নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। থ্যাংক ইউ।